গত 21শে জুলাই রবিবার সোদপুরের লোক সংস্কৃতি ভবনে হিংসার মন নিয়ে এক সান্ধ্যকালীন 22তম বার্ষিক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত করল মানব সাংবেদ সংগঠন। এই আলোচনা চক্রে যোগ দেন মনোবিদ, আইনজীবী এবং সমাজের বিশিষ্ট গুণীজনেরা। চলুন সেই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্তের অংশ আপনাদের কাছে তুলে ধরছি। দাও ত্যাগ কঠিন দীক্ষা, মহাভিক্ষু নব সবার অহংকার ভিক্ষা, লোক লোক ভুলুক শোক খণ্ডন করমোহ। আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সমস্ত জায়গার থেকে। বিচ্ছিন্নতার থেকে আমার মধ্যে তৈরি হচ্ছে হতাশার থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, তার থেকে হিংসা, আগ্রাসন সমস্ত স্তরে। তাই আমরা আজকের আলোচনায় তিনজন মুখ্য আলোচক এই বিষয় নিয়ে আলোচনা করবেন। একজন শ্রীমতী তটিনী দত্ত, একজন শ্রীযুক্ত সায়নদীপ ঘোষ। তটিনী দত্ত আমাদের মানব সঙ্গীতের সঙ্গে প্রথম থেকে জড়িয়ে থাকা এবং সমস্ত কাজের সামনে থাকা একজন মনোবিদ। সায়নদীপ ঘোষ উনি একজন মনোচিকিৎসক। উনিও আমাদের সংগীতের জন্মকাল থেকে আছেন এবং সক্রিয়ভাবে আছেন। এর সাথে আমাদের একজন অতিথি বক্তা আছেন, তিনি শ্রীযুক্ত দেবব্রত দেব। তিনি একজন অ্যাডভোকেট, MA, LLB এবং MBA in HR। অনেক আগে রচনা করা হয়ে গেছে। সারা ভারতবর্ষ তথা আমাদের পারিবারিক গ্রামস্থ জীবন, শিশুদের মন, মোবাইলের বিভিন্ন গেম, বিভিন্ন দিক দিয়ে দেখা যায় যে হিংসা আজকে শুধু মানুষকে নয়, যেমন ব্যক্তি মানুষ, একটি সমাজ, বৃহত্তর সমাজ, রাজনৈতিক গণ্ডি, রাষ্ট্র, সমস্ত কিছুতেই যারা ছড়িয়ে গিয়ে আমাদেরকে কলুষিত করছে। শুধু নয়, পরিবেশ কেউ কলুষিত করছে। ফলে আমরা মানব জাতি হিসাবে শুধু নয়, একটা পরিবেশ বিপন্ন। এই বিপন্নতা বোধ থেকেই হিংসা থেকে মুক্তি পাওয়ার যে জায়গাগুলো আমরা দেখতে পাই, বা হিংসা থেকে মুক্তি কিভাবে সম্ভব, মানব মনে কি এরকম কোনো জায়গা আছে যেখান থেকে আমরা হিংসা থেকে মুক্তির স্বাদ পেতে পারি? সেটা আবার শেষ গানটি যে পরিষদ ধারার মাঝে শান্তির বাণী। নিশ্চয়ই আমরা এই শান্তির বাণী বা আমরা এই হিংসা মুক্ত একটা পৃথিবী নিশ্চয়ই পাবো। চারিদিকে যেরকম শুধু বৃহত্তর ভারতবর্ষ নয় বা বাংলা নয়, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় একজন লোক, সে তাকে পাঠানো হয়েছে, অজাতশত্রু পাঠিয়েছেন ঐতিহাসিক ছোট গল্পগুলো একটি দুর্গ তৈরি করতে গঙ্গা সোন সঙ্গমে। তো সেখানে দুর্গ করার সময় নিয়ম হচ্ছে সেখানে 2-3 জন লোককে পুঁতে ফেলতে হবে, তাহলে সে দুর্গটা ভালোভাবে হবে। সেই সময় সে 2-3 জন লোককে পেল এবং অজাতশত্রু তাকে বলে দিয়েছেন এক ধরনের লোক এখন হয়েছে বুদ্ধ, তারা বৌদ্ধ, খুব সাবধান, তারা সাংঘাতিক খারাপ লোক আর কি। তো এখানে গল্পটার বিষয়বস্তু হচ্ছে ইনি দেখা পাচ্ছেন, বুদ্ধের দেখা পাচ্ছেন। তো বলছেন, তিনি বয়স্ক, অন্যরা তরুণ। তো তিনি বলছেন যে বুদ্ধের স্পর্শে এই মানুষটি বলছেন যে আমি মানুষ ছিলাম না, এবারে মানুষ হলাম। তখন ওইখানে বুদ্ধ বলছেন যে হিংসা থেকে হিংসা কখনো শেষ হতে পারে না, হিংসা আরো বেশি হিংসাকে তৈরি করবে। রবীন্দ্রনাথ 4 অধ্যায় লিখলেন যখন 1934 সালে, সম্ভবত, আমার ভুল হতে পারে সালটা।
গাছকে ভালোবাসা কিংবা মানুষকে ভালোবাসা, বাড়িতে আসা কলমিস্ত্রি কাকু কিংবা রান্নার পিসি, ছোট থেকে যদি তাদের ভালোবাসতে শিখি, পাশের বাড়ি যেই খুব পরিশ্রম করে আসা দাদা বা দিদি, তার ক্লান্ত মুখটা হাইলি পেড কোনো ক্রিকেট প্লেয়ার বা মডেল বা ফিল্ম স্টারের চেয়ে যে অনেক বেশি সুন্দর, এটা যদি আমরা শেখাতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই ছোট থেকে সকলের পাশে দাঁড়াতে শিখবো, ভালোবাসতে শিখবো। আমি একটা ভীষণ বলি, এখন একটা নতুন টার্ম আছে আমার তৈরি করা, জানি না আগে, সেটা হচ্ছে ফেসবুক ইনডিউসড হিংসা। ও আজকে ফ্রান্সে বেড়াতে গেছে, আমাকে প্যারিসে যেতে হবে। ও অমুক হোটেলে খেতে যায়, আমরা তো কখনো যাইনি। একদম, এটা শুধু ছোটরা না, ছোটদের থেকে বড়রা, পাশের মানুষের কাছে আবদার থেকে শুরু করে আক্রোশ, কেন আমি এগুলো পাই না, এভাবে তৈরি হচ্ছে হিংসা। এবং যেন তেন প্রকারণে ওই জায়গাটা যেটা আমি চাই সেটাকে অর্জন করতে হবে। অর্জন করতে গেলে যদি কাউকে ধাক্কা দিয়ে ফেলতে হয় তাতেও অসুবিধা নেই, কিন্তু পৌঁছতে হবে আমাকে ওখানে। এবং সে কারণে আজকে আমরা খুব পাই, একটা সময় ছিল যখন একটু ভালো ছাত্রছাত্রীরা যারা গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা তারপরে রিসার্চে এই কথা ভাবতো, এখন আমরা বেশিরভাগ দেখছি গ্র্যাজুয়েশনের পরে পড়তে চাইছে না, কত তাড়াতাড়ি উপার্জনের দিকে যাব, কারণ আমার লক্ষ্য এটা অর্জন করতে। হিংসাকে বলিদান দেওয়াই শাস্ত্রের বিধি। আমেরিকান অধ্যাপক এবং লেখক ডেল কার্নেগি লিখেছিলেন, মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা ও আচরণ করেন তার। আপনি হিংসা করবেন কি করবেন না সেইটার উপরে কিন্তু আপনার সবকিছু নির্ভর করছে। এবার আমি আসবো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে বলা আছে হিংসা কি, কিভাবে হিংসা থেকে অহিংসায় উত্তরণ হয়, এবং সমাজে যদি হিংসার বাতাবরণ বজায় থাকে তাহলে রাষ্ট্রের কর্তব্য কি। সংগঠিতভাবে যেভাবে বলা যায় হিংসা, যারা হিংসে করেন, হিংসের সাথে প্রকৃতি তত্ত্ব বলছিলেন যে অপরাধ এই শব্দটার একটা ভয়ানক সম্পর্ক রয়েছে। তো মজা হচ্ছে যে যারা অপরাধ করেন, আমি ভাবছিলাম যে তারা জানেন যে এই হিংসের পরে আমার কি জাতীয় শাস্তি হবে, জেনেই তারা হিংসাটা করে। আর আমাদের যে ডোমেস্টিক ভায়োলেন্স যে হিংসাগুলো আছে হয়তো সেসব মিটিয়ে ফেলা যায়, কিন্তু রাষ্ট্রীয় হিংসে আজকে চারিপাশে এই মুহূর্তে যা দেখছি সেসব সবই কঠিন হিংসের কথা। একটা গভীর সংকটের মধ্যে আমরা আছি, অন্তত বাংলাদেশ আমাদের সামনে যে বার্তা দিচ্ছে ভাববার সময় আসছে। তবে কি হবে না এই নিয়ে একটা প্রশ্ন ছিল, চালু হয়ে গেছে তখন কি হয়, দেশে যেমন ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলও এর এগেন্সটে একদিন ধর্মঘট করেছে, তো করে আর কি হলো, চালু তো হয়ে গেছে। এইবার সংসদে যদি এটা নিয়ে আন্দোলন হয়, আলোচনা হয় এবং এই আইনের ত্রুটি বিচ্যুতি জনগণের যে মানসিকতা সেটা তো সাংসদদের মাধ্যমেই সংসদে পৌঁছায়, তারা যদি এটাকে চেঞ্জ করতে পারে বা মডিফাই করতে পারে, অ্যামেন্ড করতে পারে, তাহলে হয়তো সকলের মনের মধ্যে একটা আইন তৈরি হতে পারে, মানে তার মধ্যে কায়েম করে দিতে সাহায্য করে। এবং এই স্বার্থপরতাটা আলটিমেটলি যে ওই একটি লোকের ক্ষেত্রে ভবিষ্যতে থাকবে, মানে ভবিষ্যতে একটি লোকের প্রতি স্বার্থপরতা থাকবে তা কিন্তু না, তার সামগ্রিকভাবে তার ইভেন তার পরিবারের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে এই স্বার্থপরতাটাই তাকে পেছন থেকে তাড়া করবে। দেখবে যে কোনো আন্দোলন যখন হয় সবসময় তরুণ প্রজন্ম সবসময় সামনে থাকে, তারাই সবসময় সব থেকে বেশি সাফারও করে। উনি বলছেন যে এই বয়সটাতে তো প্রিফ্রন্টাল কর্টেক্স, মাথার এই জায়গাটা পুরো ডেভেলপ করে না, তো এদের বোঝানো খুব কঠিন। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। প্রথমে বলেছে বরণীয় যারা স্বর্ণীয় তারা তরুণতা আমাকে বলেছ, কিন্তু যারা আজকে আলো নিভিয়ে দিচ্ছে
যারা যে বায়ু মিশিয়ে দিচ্ছে, তুমি কি তাকে ক্ষমা করতে পারছো? যে আমি যে হিংসাকে আমি সমর্থন করব, সেই হিংসা আজ না হোক কাল আরেকটা হিংসার জন্য কিভাবে একটা সামাজিক রূপ নিয়ে নিচ্ছে। এখন আমার পাড়ায় আমি যদি বাড়িটা বিক্রি করতে যাই, পাড়ার মস্তানদের কাছে পারমিশন নিতে হবে বিক্রি করার। তো তারা একা নয়, তারা প্রত্যেকে সম্মিলিত ভাবে এটাকে আমাদের আধিপত্য করছে, এবং দেখা যাবে তার নিজের বাড়িতেও সে একটা আধিপত্য করে, সেইটাই প্রকাশিত হচ্ছে বাইরের সমাজে। এইভাবে সামাজিক রূপ নিচ্ছে। মনে হয় এখানে থেমে যাওয়াই ভালো। ডাক্তারবাবু, শুভ সন্ধ্যা। বলছি, জঙ্গি যারা আছেন, পৃথিবীর জঙ্গি সংগঠন, তারাও তো মানবিক মানুষ। তারা যেভাবে কায়েম করতে চাইছে নিজেদের আধিপত্যে, সেখানে কিছু কি আপনি বিশ্লেষণ করে দিতে পারবেন অল্পের মধ্যে? নিশ্চয়ই, এই জায়গাটায় তো নিশ্চয়ই আমাদের স্পষ্ট থাকতে হবে। স্বাধীনতা সংগ্রামীরা অনেক সময় ব্যক্তি হত্যা করেছিল, তো সহিংস আন্দোলন করেছিল। এবারে আমাকে দেখতে হবে যে ইংরেজ অকথ্য অত্যাচার করছে, সেখানে থাকতে না পেরে ইংরেজকে আক্রমণ করলো, গুলি করলো। সেটাকে আমি হিংসা বলবো না, কিন্তু অনেক সময় সন্ত্রাসবাদীরা মানুষ খুন করে আন্দোলনকে বিকশিত করতে চায়, প্রসার ঘটাতে চায়, মানুষ খুন করে, সেটা হিংসা। আমি তখন হিংসা সেটাকে বলবো না যখন আন্দোলন বা সংগ্রাম যখন হচ্ছে তার লক্ষ্য ব্যক্তি হত্যা নয়, কিন্তু আন্দোলনের পথে কখনো কখনো ব্যক্তি হত্যা অনিবার্য হয়ে পড়ছে, প্রতিরোধে প্রতি আক্রমণে অনিবার্য হয়ে যাচ্ছে, সেটা হিংসা নয়। কিন্তু ব্যক্তি হত্যা যখন লক্ষ্য হয়ে পড়ছে তখন সেটি হিংসা। অর্থাৎ একজন বিপ্লবী যখন বলছে শ্রেণীশত্রুর রক্তে হাত লাল না করলে সে বিপ্লবী হতে পারে না, এটি 100% হিংসা, এটি 0% বিপ্লবী। এইখানে পার্থক্য ঘটে যাবে। কিন্তু যেমন আইএস জঙ্গি, তারা সারা পৃথিবী জুড়ে মুসলিম সাম্রাজ্য গড়ে তুলতে চায়, তারা নির্বিচারে মানুষকে হত্যা করে, এটি হিংসা। কেউ বলবে তার একটা আদর্শের জন্য করছে, তার আদর্শের ভেতরে ক্ষমতা লুকিয়ে আছে, তার আদর্শের ভেতরে ক্ষমতা লুকিয়ে আছে। এমনই সে আদর্শ বানিয়েছে যে পৃথিবীতে সে এই ইসলামিক সাম্রাজ্য গড়ে তুলবে। কেন? কেউ যদি ইসলামে একমত না হয়, কেন না, তাকে আনতে হবে। তার মানে আদর্শ, তার সেই আদর্শের ভেতরে হচ্ছে ক্ষমতার লোক ঢুকে বসে আছে। সুতরাং আমি অবশ্যই তাকে হিংস্র বলবো। হ্যাঁ, তো এইভাবে এক কথায় এইরকম একটা আন্দোলনকে হিংসা ওইভাবে বলা মুশকিল আছে। স্বাধীনতা সংগ্রামীদের তারা হিংসা করছে সবসময় বলা যাবে না। আবার অনেকে একটা গুলি না চালালে নিজেকে বিপ্লবী মনে হয় না, সে নিশ্চয়ই বিপ্লব করছে না, সে হিরো হতে চাইছে, সেটা হচ্ছে। আসলে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রে বলুন বা ব্যক্তিগত জায়গা থেকে বলুন, যে হিংসা এখন সর্বব্যাপী। একটা শিশু থেকে প্রবীণ মানুষ পর্যন্ত সবার মধ্যে হিংসা ছেয়ে গেছে। শুধু ব্যক্তিগত হিংসা না, ব্যক্তিগত হিংসা থেকে সামাজিক হিংসা, সামাজিক হিংসা থেকে রাষ্ট্রের হিংসা, ধর্ম নিয়ে হিংসা, এই সর্বস্তরে হিংসা যেভাবে হচ্ছে তাতে আমাদের সামনেটা খুব সাংঘাতিক আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমরা এরকম একটি বিষয়ে আজকে আলোচনা রাখতে বাধ্য হলাম। এবারের যে বিষয়টা, আমরা হিংসা কেন দেখছি, আপনি যদি খেয়াল করেন যে আজকে প্রতিদিনের খবরের কাগজে বা পেপারে কোথাও না প্রথম পেজ হোক, দ্বিতীয় পেজ, হিংসার কোনো না কোনো ঘটনা আপনার ছোটদের হিংসা, শৈশবের হিংসা, কৈশোরের হিংসা, যৌবনের হিংসা, এছাড়া ধর্মীয় হিংসা, সাম্প্রদায়িক হিংসা এবং জাত, বর্ণ,
বিভিন্ন ক্ষেত্রে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। এই যে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে তাতে আসলে ক্ষতি তো মানব জাতি, ক্ষতিটা হচ্ছে মানবতা, ক্ষতি হচ্ছে মানুষ। এই জন্যেই এই বিষয়টাকে রাখা যে হিংসার মন। আমরা কি সত্যি হিংসা নিয়ে চলবো, না এর থেকে কোনো রকম কোনো উত্তরণের পথ আছে? আজকের আলোচনা সেটাই, যে হ্যাঁ, আমরা কিছুটা উত্তরণের পথ আমরা নিশ্চয়ই পাবো এবং পেয়েছি। প্রথমত মানুষের মধ্যেই লুকিয়ে আছে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা বলতে পারি জীবনমুখী বা জীবনবোধ, আরেকটা দিক আছে সেটা হচ্ছে মারণমুখী বা মারণবোধ। এই যে হিংসার মধ্যে যদি আমরা জীবনবোধের জায়গাটাকে তুলে ধরতে পারি, অর্থাৎ হিংসার শরী থেকে আমরা যদি জীবনবোধের জীবনকে বাঁচাতে চেষ্টা করি এবং তার সাথে জীবনের সাথে জড়িত যে পরিবেশ, সমাজ, একটা পুকুর, একটা জলাশয়, একটা গাছ, এই সবই তো আমাদের জীবনের সাথে জড়িত। এই সবগুলোকে বাঁচানোর মধ্যে যে আনন্দ, এবং সেটাই হিংসা আমাদের নিবৃত্তি করতে সাহায্য। এইভাবেই হিংসাকে আমরা দেখার চেষ্টা যাতে করতে পারি। তাই বলে হিংসা বিলুপ্ত হবে কি, এইখানে একটা প্রশ্ন থেকে যায়। হয়তো বিলুপ্ত হবে না, কারণ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন অংশে, মোবাইল বলুন, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র বলুন, টিভি সিরিয়াল বলুন, বিভিন্ন আঙ্গিকে, রাজনৈতিক বাতাবরণ বলুন, সামাজিক বাতাবরণ বলুন, সব থেকে বিভিন্ন আঙ্গিকে হিংসাকে এখন একটা বাজারীকৃত করা হচ্ছে, অর্থাৎ হিংসা বিক্রি হচ্ছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলুন, এবং আপনি বিভিন্ন যদি ইলেকট্রনিক্স মাধ্যমগুলো দেখেন, যে হিংসা বিক্রি করে বেশ কিছু মুনাফা লোটা হচ্ছে, অর্থাৎ হিংসাও বিক্রি হচ্ছে। এই জায়গা থেকে আমাদের পুরো সমাজটাকে বের করার যে প্রয়াস, সেই প্রয়াসটাই আজকে আমরা চেষ্টা করেছি মাত্র, যে আমরা হিংসা থেকে মুক্ত হয়ে একটা হিংসাহীন পৃথিবী, একটা সুন্দর পৃথিবী আমরা পাব। এবং সেই রবীন্দ্রনাথের গানটা দিয়েই আমরা শেষ করব, যে বরিশ ধারার মাঝে শান্তির বাণী।